কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এই মুহূর্তে মায়াপুরের ইস্কন মন্দির তার ভেতরে জাস্ট দেখিয়ে রাখলাম যে মন্দিরের সামনেটা দেখো কতটা সুন্দর। সামনে থেকেই কিন্তু দেখা যাচ্ছে নবনির্মিত মায়াপুরের যে ইস্কন মন্দির। এখানে কিন্তু প্রচুর ফরেনারের কিন্তু আগমন। বৈষ্ণব ধর্মকে যেভাবে সারা বিশ্বের বিভিন্ন জাতি উপজাতির মানুষের কাছে উপস্থাপিত করেছেন হচ্ছে মায়াপুর ইস্কন কমিটির একটা থিয়েটার। এখানে কিন্তু জয় নিতাই জয় গৌর হাত তুলে কিন্তু তারা কৃষ্ণের হরিনাম সংকীর্তনে কিন্তু তারা লিপ্ত হয়েছে। চক্রভবন বা গদা ভবন এসে কিন্তু থাকতে পারো, তবে এটা হচ্ছে পদ্ম ভবন। কলকাতার দিক থেকে আসো আর সে বহরমপুর বা শিলিগুড়ির দিক থেকে আসো, NH-12 ধরে এসে তোমাদেরকে মিট করতে হবে হচ্ছে মায়াপুর মোড়ে। রয়েছে হোটেল, এগুলো 5 স্টার লেভেলের হোটেল। হোটেলের গেটআপ দেখে বোঝা যাচ্ছে। এই হোটেলগুলো দেখিয়ে রাখলাম, সেই সাথে তো আর কিছু ঘুরে দেখানোর নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কথাটার অবশ্যই যুক্তি আছে, তবে এই ক্ষেত্রে আজ আমি বলবো যদি কৃষ্ণের হরিনাম সংকীর্তন কোনোদিনও শুনতে হয় বারংবার, তাহলে আসতেই হবে শ্রীধাম মায়াপুর বারবার। তো অনেক রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, সে ট্যুর ব্লগ বলো বা যে কোনো রকম জার্নি ব্লগ বলো। তো এইরকম সম্পর্কিত ঘোরার যে জায়গা সম্পর্কে আজ আমি যদি তোমাদের কাছে এইরকম একটা ভিডিও যদি শেয়ার করে থাকি, আশা করি তোমাদের মনেও ভালো লাগবে এবং আসতেও ইচ্ছা করবে। তবে অচেনা জায়গা নয়, একেবারেই চেনা জায়গা। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান শ্রীধাম মায়াপুর। আর আমার ঠিক সামনেই রয়েছে ওই মায়াপুরের নবনির্মিত ইস্কন মন্দির। তো হাই এভরিওয়ান, আমি সায়ক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপি উইথ সায়ক। তো আজকে আমি তোমাদেরকে একদিনের মতো মায়াপুর ধাম বা মায়াপুর যে ইস্কন মন্দির সেটা আমি তোমাদের কাছে এক্সপ্লোর করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি আজকে সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগর থেকে। এই যে আমার বাইক, যে বাইকটা কিন্তু আমি আমার অফিসিয়াল পারপাসে বা কাজের জন্য কিন্তু আমি কলকাতা থেকে প্রায় 7 মাস আগেই কিন্তু নিয়ে এসেছি। সেই বাইকে করে আজকে চলে এসেছি এই মায়াপুর এক্সপ্লোর করার জন্য। আজকে যেহেতু একটু ছুটি পেয়েছি, তাই ছুটির সুযোগে ভাবলাম যে তোমাদের কাছে আজকে মায়াপুরে একটা ভিডিও আমি শেয়ার করে থাকি। তো চলো আমার এই বাইক পার্কিংয়ে রেখে এবার আমরা ঘুরে নেবো একদিনের মতো নতুন বা নবনির্মিত মায়াপুর ইস্কন মন্দিরে। এইখানেই হচ্ছে সমস্ত বাইকগুলো পার্কিং করা হয়। আমি বাইকটা নিয়ে এসে এইখানে পার্কিং করে দেবো। এই যে আমার বাইক, আর এখানে কিন্তু সবাই বাইক পার্কিংটা করেছে। সব বাইক পার্কিং, টোটো, ইভেন স্কুটিও পার্কিং করা রয়েছে। 4 চাকাটা রয়েছে ওই ভেতরের দিকে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু 4 চাকার পার্কিং লটটা পড়বে। মায়াপুর এক্সপ্লোর করার আগে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে রাখতে চাই। সেটা হলো, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মায়াপুর ধামে গাড়ি অথবা বাইক নিয়ে বা যে কোনো রকমের যানবাহন নিয়ে আসো না কেন, ঠিক এই ইস্কন মন্দির ঢোকার আগে কিন্তু পেয়ে যাবে হচ্ছে ইস্কন মন্দির লাগোয়া 4 নম্বর গেট। এই 4 নম্বর গেটের ভেতর দিয়ে কিন্তু ঢুকলে তোমাদের গাড়ি করতে হবে পার্কিং। আর এখানে কিন্তু নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিন্তু গাড়ি পার্কিং করা হয়। তো এখানে বাইক, 4 চাকা, ইভেন যে কোনো রকমের গাড়ি কিন্তু তোমরা রাখতে পারো। তো তার জন্য 30 টাকা করে ধার্য করা রয়েছে। আমার যেমন এখানে বাইক পার্কিং করলাম, এখানে কিন্তু রাত্রি 9টা পর্যন্ত কিন্তু গাড়ি পার্কিং অনায়াসেই করতে পারবে। তো কোনো কিন্তু অসুবিধা নেই। এবার এগিয়ে যাচ্ছি মায়াপুর যে ইস্কন মন্দির সেই দিকে। এই গেটটাই মায়াপুর ইস্কন মন্দিরে ঢোকা ও বেরোনোর 1 নম্বর গেট। আর বাইরেই দেখা যাচ্ছে একেবারে সামনে থেকেই উঠেছে নতুন মায়াপুর ইস্কন মন্দির। এটি মূলত 3 গম্বুজ বিশিষ্ট বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির। হরে কৃষ্ণ। ঢুকে পড়েছি আমরা এই মুহূর্তে এই মায়াপুরের ইস্কন মন্দির তার ভেতরে। তো এইবার তোমাদেরকে আমি একটু ঘুরে দেখাবো যে মায়াপুর ইস্কন মন্দিরের চারপাশের পরিবেশটা কিরকম। 1 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে এক পাশে পড়বে নির্মীয়মান ইস্কন মন্দির এবং আরেক পাশে পড়বে ছোট্ট একটা ডোবা। তার পাশেই রয়েছে স্বামী প্রভুপাদর পুষ্প সমাধি মন্দির বা চন্দ্রোদয় মন্দির। আর এই হলো মায়াপুরের খুবই পরিচিত চন্দ্রোদয় মন্দির। এর ভেতরে আমরা প্রবেশ করব, আর এই দিক দিয়ে হচ্ছে ভেতরে প্রবেশ করা যায়। আমাদেরকে এই দিক দিয়ে ঘুরে কিন্তু ঢুকতে হবে এইখানে। তো এইটা আমি তোমাদেরকে একটু বাইরে থেকে জাস্ট দেখিয়ে রাখলাম যে মন্দিরের সামনেটা দেখো কতটা সুন্দর।
এই চন্দ্রোদয় মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো মোবাইল বা ক্যামেরা আর সেই সাথে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ না। তো তার জন্য কিন্তু আমাকে এই ব্যাগ, মোবাইল, ইভেন যা কিছু রয়েছে সব জমা দিয়ে যেতে হবে। এখানে কিন্তু জুতো পরে ঢোকা যাবে না, জুতো রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। তো আগামী দিন তোমরা যারা আসছো তোমাদের কাছে ইনফরমেশনটা হয়তো কাজে লাগতে পারে। মোবাইল, ব্যাগ, ইভেন সব কিছু যা যা ছিল, তো আমরা ওই সামনে যে কাউন্টার রয়েছে ওখানে আমরা জমা দিয়ে কিন্তু এই ঘুরে এলাম চন্দ্রোদয় মন্দিরে। আর এক ঝলকে তোমাদেরকে একটু বাইরে থেকে চন্দ্রোদয় মন্দিরটাকে একটা শর্ট ক্লিপের মাধ্যমে একটু দেখিয়ে রাখতে চাই। এই চন্দ্রোদয় মন্দির সজ্জিত বাগান ও পুকুরের সন্নিকটে স্থাপিত হয়েছে। একজন মহান ধর্মীয় আচার্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ স্মৃতিস্তম্ভ তার অন্তর্ধান বা তিরোধানের পর তার সম্মানে ও স্মৃতিতে একটি দুর্দান্ত খোদাই করা সাদা মার্বেল সমাধি মন্দির নির্মাণ হয়। এই সমাধি মন্দিরে ভক্তরা স্বামী প্রভুপাদ পরিধান করা পুষ্পমাল্য তার সমাধিতে দান করে উপাসনা করেন। আর আমরা যেহেতু অন্যান্য ছুটির দিন বা উইকেন্ডের শনি রোববার বাদ দিয়ে এই ওয়ার্ক ডেজে এই মায়াপুর বেড়াতে এসেছি, তাই সেই কারণে কিন্তু এখানে ভিড়টা অনেকটাই কম। তো এরকম ওয়ার্ক ডেজে তোমরা যদি শান্তিমতো মায়াপুর যদি ঘুরতে চাও, খুব শান্তিমতো কিন্তু এখানে ঘুরতে পারবে। তো আজকে আমি এখানে এসেছি, আমার সত্যি ঘুরে একটা আলাদাই মজা এবং আলাদা একটা আনন্দ এবং সেটা আলাদা একটা শান্তি ফিল হচ্ছে। অন্যান্য ছুটির দিনে যদি তোমরা আসো, এখানে জনকোলাহল যে হারে থাকে, তো তোমরা কিন্তু ঠিকঠাক মতো অনেক কিছু জিনিসও তোমরা দেখতে পাবে না। কিছুক্ষণ আগে এই চন্দ্রোদয় যে মন্দির তার ভেতরে ঢুকলাম, ঢুকে স্বামী প্রভুপাদ যে পিতলের গড়া মূর্তি রয়েছে সেটা দর্শন করলাম এবং করে 20 মিনিট মতো ওখানে একটু ধ্যানে বসলাম। যদি নিজেকে একটু শান্তির জায়গাতে এনে নিজের মনটাকে যদি একটু শান্ত করতে পারি, 20 মিনিট মতো বসে সত্যি এখানে একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল। তো খুব ভালো লাগলো। এরকম একটা তীর্থস্থানে এসে একটা আলাদা শান্তি অনুভব করি, তবে সেটা সত্যিই ভালো লাগবে এবং তোমরাও যদি আগামী দিন এসে কিন্তু সেই শান্তি অনুভবটা করতে পারবে। তবে অবশ্যই চেষ্টা করবে অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে কাজের দিনে আলাদা করে ছুটি নিয়ে এখানে একদিনের মতো এসে ঘুরে যাবে, তাহলে কিন্তু ভিড় অনেক কম থাকবে আর অনেক ভালোভাবে ঘুরতে পারবে। এই তোমাদেরকে আমি চন্দ্রোদয় মন্দিরটা ঘুরে দেখালাম। এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য এই মায়াপুর যে মন্দির চত্বরটা রয়েছে, যে বিশাল বড় পেরিফেরি আর অনেক বড় এলাকা, অনেক বড় গ্রাউন্ড, এর ভেতরেই রয়েছে রাধা মাধব বা রাধা গোবিন্দের মন্দির, সেটা আমরা দর্শন করব। আর এই নতুন মন্দিরের এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে, যেটা একেবারে তোমাদের কিন্তু সামনে থেকে দেখাতে পাচ্ছি। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তাই সাধারণের জন্য এখানে একেবারে প্রবেশ নিষেধ। কিছু জায়গা কমপ্লিট হয়েছে, সেই জন্য ভেতর থেকে দেখছি মানে ভজনের আওয়াজ এবং হরিনাম সংকীর্তনের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। কেউ একজন হয়তো ওখানে যারা মহারাজ রয়েছেন তারা কিন্তু ওখানে পাঠ করছে। আর আমার যা মনে হচ্ছে ওই দূরে রয়েছে কলা ভবন, আর এই সামনে থেকে তোমাদেরকে মন্দির আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় একটু এক ঝলকে দেখিয়ে রাখলাম এবারে সামনে থেকে। একদম এই জায়গাটা দিয়ে পুরো কাজ চলছে। এই নতুন মন্দিরটা খুব সুন্দর বানাচ্ছে, ইভেন বানিয়ে ফেলেছে, কিন্তু বিশাল উঁচু এই মন্দির। মানে আগামী দিন যখন বা যে বছরই এই মন্দির যখন পুরো কমপ্লিট হয়ে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলবে, তখন দেখবে কত ভক্তের সমাগম এই জায়গায় ঘটে আর এই মন্দিরটাকে দেখবে কত সুন্দর লাগে। প্রচুর মানুষ তখন আসবে এই মন্দিরটা এক্সপ্লোর করতে, এত সুন্দর। আর এই মন্দির এর এই স্ট্রাকচার দেখে আমরা শুধু একটা জিনিস ভাবছি যে সারা বিশ্ব থেকে কত প্রণামী বা কত কোটি কোটি টাকা ট্রাস্টে দান করেছে, আর সেই দান করা টাকা দিয়ে কিন্তু এই মন্দিরটা গড়ে তুলছে। এত সুন্দর করেছে মন্দিরটা, না আমি এটাই ভাবছি যে কতটা মানে মানুষ একটা মন্দির গড়ার জন্য দিতে পারে। আর একেবারে সামনে থেকেই কিন্তু দেখা যাচ্ছে নবনির্মিত মায়াপুরের যে ইসকন মন্দির, এটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। দারুণ বানাচ্ছে, জাস্ট বলার মতো না, এখনো অনেক কাজ বাকি। সারা বিশ্বে যেখানে ইসকন কমিটি ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টে কিন্তু প্রচুর পরিমাণে দান বা চাঁদা কিন্তু এসে পড়ছে, আর সেইখান থেকে কিন্তু সেই টাকাগুলো ট্রান্সফার করাচ্ছে এই ইসকন মন্দিরের যে হেড অফিস রয়েছে সেখানে। সেই টাকাগুলো দিয়ে কিন্তু এই মন্দিরটা করা হচ্ছে। আর জাস্ট দেখো, এই জন্য একটু কিন্তু কাজ ঢিমে তালে চলছে। এখন এই মুহূর্তে কাজ বন্ধ আছে, তবে কিন্তু কাজ এখনো বাকি আছে। আচ্ছা, আই লাভ মায়াপুর বলে যে লেখা, এটা হচ্ছে মায়াপুর ইসকন কমিটির একটা থিয়েটার। এখানে গেলে কিন্তু বৈষ্ণব ধর্ম সম্পর্কিত নানা রকম থিয়েটার কিন্তু দেখানো হয়। তো এর ভেতরে ঢুকতে গেলে কিন্তু 40 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখন এই মুহূর্তে ঢোকার সময় নয়,
তাই সেই কারণে কিন্তু টিকিটও দিচ্ছে না। তাই এখন কিন্তু আমরা টিকিট কেটে ভেতরে যেতে পারবো না। আমরা চাইছি না ভেতরে ঢুকতে, কারণ ওইসব থিয়েটার বা ছোটখাটো মুভি দেখতে গেলে কিন্তু অনেকটাই সময় বেরিয়ে যাবে। আর আমরা মায়াপুরে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে সাধারণ দর্শনার্থী হিসাবে বেশিরভাগই রয়েছে হচ্ছে আমাদের ভারতীয় নাগরিক বা বিশেষ করে বাঙালি জাতির মানুষরা। কিন্তু দেখা যাচ্ছে যে বাঙালি জাতির মানুষের সাথে সাথে প্রচুর ফরেনারের কিন্তু আগমন এই মায়াপুর ইস্কন মন্দিরে। এই কারণে, কারণ নদিয়া জেলার প্রাচীন শহর হিসাবে কৃষ্ণনগর যা নয় সারা বিশ্বের কাছে পরিচিত, তার থেকে বেশি পরিচিত হচ্ছে এই শ্রীধাম মায়াপুর। এই কারণে, কারণ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের সম্পর্কে সারা বিশ্বে যেভাবে তার পরিচিতি ঘটেছে, বা তিনি বৈষ্ণব ধর্মকে যেভাবে সারা বিশ্বের বিভিন্ন জাতি উপজাতির মানুষের কাছে উপস্থাপিত করেছেন, সেই কারণে কিন্তু প্রতিটা বিদেশি নাগরিকদের কাছে কিন্তু এই মায়াপুর তথা শ্রী চৈতন্য জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই কারণে কিন্তু সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ যারা ইস্কন বা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভক্ত বা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন, তারা কিন্তু এই মন্দির আসছেন দর্শন করতে, এবং তারাও কিন্তু যে বিভিন্ন কাজকর্ম তারা তার সাথে কিন্তু যুক্ত রয়েছে। একজন বিদেশির সাথে দেখা হলো, তিনি এসছেন অস্ট্রেলিয়া থেকে। তো যাই হোক, খুব ভালো লাগছে যে বিদেশিদের আগমন যে এতটা রয়েছে এই মায়াপুরে। এই ছোট রাস্তা থেকে বাঁ দিকে ঘুরে গেলে সোজা পৌঁছে যাওয়া যাবে রাধা গোবিন্দ মন্দিরে, আর দুধারে পড়বে অজস্র দোকান। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দির যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি দুধারে কিন্তু প্রচুর এই ইস্কন গ্রাউন্ড, তার ভেতরে কিন্তু অনেক দোকান রয়েছে, বিশেষ করে ওই হরিনাম সংকীর্তন রিলেটেড যে বই বিক্রি সেই বইয়ের দোকান, আর সেই সাথে কিছু খাবারের দোকান রয়েছে, আর সেই সাথে আমরা দেখলাম কিছু ওই বস্ত্রের দোকান রয়েছে, শাড়ি চাদর এই সমস্ত বিক্রি হয়। তার জন্য কিন্তু আলাদা আলাদা করে এখানে দোকান কিন্তু করা রয়েছে। বাইরে আমরা যে জিনিসগুলো কিনে থাকি সেইগুলোর যে দাম, তার থেকে কিছুটা হলেও কিন্তু এখানে দাম বেশি। যাদের কেনার ইচ্ছা তাদের জন্য একটু দেখিয়ে রাখলাম, আশা করি কাজে লাগতে পারে। আর রাধা গোবিন্দর মন্দির হেঁটে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এই নতুন মন্দিরটা একেবারে সামনাসামনি, পুরো একেবারে ফ্রন্ট পজিশন থেকে কত বড় আর বিশাল বড় মন্দির লাগছে, দারুণ বানাচ্ছে। সেই 2012-13 সাল থেকে এই মন্দিরের কনস্ট্রাকশন শুরু হয়েছিল, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি, যেহেতু অনেক কাজ, অনেক কিছু এখানে বানানো বাকি আছে, অনেক কিছু কাজ করা এখানে বাকি আছে, সেই জন্য মন্দিরটা পুরোপুরি খুলতে পারেনি। তবে যেসব জায়গাগুলো কমপ্লিট হয়ে গেছে সেখানে কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু ওখানে তাদের নিজস্ব পুজো পাঠের যে কাজ কারবার বা হরিনাম সংকীর্তন সেইগুলো কিন্তু হচ্ছে। নতুন ইস্কন বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির, যার উচ্চতা 370 ফুট বা 113 মিটার। এটি মূলত 3 গম্বুজ বিশিষ্ট বিশাল মন্দির, এবং মন্দিরের মূল গম্বুজটি 177 ফুট বা 54 মিটার উঁচু। মন্দিরের প্রধান গম্বুজের মাথায় রয়েছে 24 ক্যারেটের সোনার পাত দিয়ে মোড়া দুটি সুবিশাল সুদর্শন চক্র। রাধা গোবিন্দ মন্দিরে ঢুকলে এটাই দেখা যাবে যে শ্রীকৃষ্ণের আরাধনা প্রতিনিয়তই চলছে। আচ্ছা, তোমাদেরকেও আবার একবার একটা কথা বলে রাখি যে এই রাধা গোবিন্দর মন্দিরেও কিন্তু যথারীতি ব্যাগ, মোবাইল ফোন এবং যা ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে সেগুলি নিয়ে কিন্তু একেবারেই প্রবেশ বা ভেতরে কিন্তু ঢোকা যাবে না। তো আমাকে আবার যথারীতি এই কাউন্টারে রেখে আমাকে আবার ঢুকতে হবে। আমি অনেক বছর আগে যখন এসেছিলাম মায়াপুরে, তো তখন কিন্তু এইরকম এত রেস্ট্রিকশন ছিল না, কিন্তু এখন যে পরিমাণে রেস্ট্রিকশান আর যে পরিমাণে টাকা পয়সার একটা ব্যাপার হয়ে গেছে, এরকম কিন্তু ছিল না। তো যাই হোক, তো আমরা দেখি এই মন্দিরে ঢোকার সুযোগ পাই কিনা। আর রাধা গোবিন্দর মন্দিরে আমরা ঢুকে দেখি চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যা নয় ভিড় ছিল তার থেকে কিন্তু বেশি ভিড় হয়ে রয়েছে রাধা গোবিন্দর মন্দিরে, কারণ ওখানে ধুমধাম করে ঢোল বাজিয়ে কিন্তু কীর্তন চলছে, যেখানে কিন্তু দেশ বিদেশের সব নাগরিকরা মিলে এক হয়ে জয় নিতাই জয় গৌর হাত তুলে কিন্তু তারা কৃষ্ণের হরিনাম সংকীর্তনে কিন্তু লিপ্ত হয়েছে। আর সেই সাথে এখন আমরা মন্দির ঘুরে বেরিয়ে এলাম। আমাদের ঘুরতে ওই 5 থেকে 7 মিনিট মতো লাগলো। ওই ব্যাগ একটু সাইডে একজনকে বলে জমা রেখে দিয়ে গেছিলাম, মোবাইল টোবাইল সবই বাইরে ছিল। এখন কিন্তু আমরা ওই মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চক্র ভবনের দিকে। আর এইটাই হচ্ছে আমাদের সামনে হচ্ছে চক্র ভবন, একদম সামনে। আর ঠিক তারপরে ওখানে রয়েছে গদা ভবন। যারা আগামী দিন দূর দূরান্ত থেকে এই মায়াপুর এসে থাকতে চাও, তাহলে কিন্তু তোমরা এই চক্র ভবন বা গদা ভবন এসে কিন্তু থাকতে পারো। তবে হ্যাঁ, এখানে কিন্তু রেট অনেকটাই বেশি থাকার জন্য, কারণ বাইরেও হোটেল রয়েছে। আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখিয়ে রাখবো। হোটেলে কিন্তু তার কস্ট এখানে থাকার থেকে অনেকটাই কম।
আমি যা শুনলাম এখানে থাকতে গেলে কিন্তু কম করে 1000-1200-এর উপরে থাকার রেট রয়েছে। বাইরে হোটেল যেগুলো রয়েছে রাস্তার ধার বরাবর, ওখানে কিন্তু 700-800 টাকায় হোটেল পেয়ে যাবে, আরামসে থাকতে পারবে। তাই আমি বলবো যে তোমরা চাইলে কিন্তু হোটেল বুক করে আরামসে কিন্তু এখানে থাকতে পারো। তো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো চক্রভবন আর গদা ভবন। আর সেই সাথে আমাদের আরেকটা প্ল্যানিং রয়েছে যে এই মায়াপুরের মন্দিরের ভেতরে কিন্তু সবাই জানো যে দুপুরের কিন্তু এখানে ভোজনের ব্যবস্থা রয়েছে। তো আমাদেরও দুপুরে একটু ভোজন করা দরকার, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে 50 টাকা বিনিময়ে দুপুরের ভোজন করব, যেখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভোজন করানো, অর্থাৎ ভাত, ডাল, নিরামিষ তরকারি, ঘি, ইভেন যা যা আইটেম থাকে সেগুলো কিন্তু সমস্ত দর্শনার্থীদের কিন্তু খাওয়ানো হয়। এবার জায়গাটা খুঁজছি যে কোথায়, সে অনেক দিন আগে এসেছিলাম সেই ভোজন যে স্থানটা, তো এখন জিজ্ঞাসা করে যাব, গিয়ে দেখবো যে সেখানে ভোজনের ব্যবস্থা রয়েছে কিনা, আর সেই সাথে টিকিট পাওয়া যাচ্ছে কিনা। ওখানে কিন্তু আবার পয়সা দিয়ে কুপন কেটে কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু ওখানে সেইভাবে খাবার পাওয়া যাবে না, কারণ লাইনের ব্যাপার আছে আমরা জানি। আমাদের সামনেই দেখতে পাচ্ছ চক্রভবন বলে লেখা, এটাই হচ্ছে সেই মায়াপুর গ্রাউন্ডের ভেতর চক্রভবন, যেখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ রাত্রিবাসের জায়গা কিন্তু তোমরা এই মায়াপুর গ্রাউন্ডের ভেতরে করতে পারো। বাইরের রেটের থেকে এখানে রেট অনেকটাই বেশি। এই দেখো কত বড় একটা লঞ্চ স্পেস, আমাদেরকে একটু দেখিয়ে রাখি, বিশাল বড়। আর এইগুলোর ভেতরে না সব ঘর, থাকার সব ঘর, বিশাল বড়, প্রচুর। আর ওই যে দূরের যে বিল্ডিংটা, অর্থাৎ এই গদা ভবন শেষ হওয়ার পরে ওটা হচ্ছে সংকীর্তন সেবা ভবন, মানে ওখানে কিন্তু যে সমস্ত সেবায়েত যারা রয়েছেন তারা কিন্তু ওইখানে থাকেন, আর স্টাফরাও থাকেন যারা মায়াপুর এই ইসকন কমিটির মন্দিরের সাথে যুক্ত রয়েছে, তাদের যারা মায়াপুর মন্দির পরিচালনা করে। এই এত বড় বড় সব বিল্ডিং, আর এই সামনেটা দেখো কত সুন্দর একটা সাজানো গোজানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাঠ। এটা হচ্ছে পদ্ম ভবন, অপরূপ সুন্দর জায়গা। আর ঠিক আমাদের সামনেই রয়েছে এই যে উঁচু করে দেখাই, এটাই হচ্ছে নবনির্মিত ইসকন মন্দির। আর ওই দূরে রয়েছে আমার হাতে সোজাসুজি, ওইদিকে গেলেই পড়বে হচ্ছে গদা ভবন, যেখানে কিন্তু দুপুরের খাবার দাবারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আমরা যে দুপুরের ভোজনটা করতে চাইছি ওইখানে গেলে কিন্তু টাকা দিয়ে কিন্তু আমরা ভোজন আরামসে করতে পারবো। মায়াপুরের এই চক্রভবন মূল মন্দিরের পিছনের গেটের কাছে 200 মিটার দূরে অবস্থিত। দোতলা বিশিষ্ট এই ভবন, যেখানে রাত্রিবাসের ঘরখানা প্রচুর, আর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাঠ, যা সময় কাটানোর মতো। আর চক্রভবনের ঠিক পিছনেই আছে গদা ভবন। এই গদা ভবন মায়াপুরের সব থেকে দামি থাকা ও খাওয়ার জায়গা। তবে এখানে এসে বোঝা গেল তীর্থ করার নাম করে ব্যবসা বিনিময় করার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা জানতাম না যে চক্রভবনের ভেতর দিয়ে এন্ট্রি পয়েন্ট রয়েছে গদা ভবনের দিকে যাওয়ার। তো একজন সেবায়েতকে জিজ্ঞাসা করলাম, তো তিনি আমাদেরকে হেল্প করলেন। আমরা গদা ভবনের সামনে এসে পৌঁছেছি। আর এখন আমাদের যেটা কাজ গদা ভবনে ঢুকে, সেটা হলো যে এখানের থেকে দুপুরের যে খাওয়ার যে কুপন, সেটা আমাদেরকে টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। তো এখন আমরা যাচ্ছি সেই কুপন কাটার জন্য। এখন যেটা ব্যাপার হচ্ছে, এখানে দেখতে হবে যে লাইন কেমন পড়ে এবং খাওয়া কতক্ষণে আমরা কমপ্লিট করে এখান থেকে যথারীতি আমরা বেরিয়ে আবার আগের মতো যাতে ঘুরতে পারি, কারণ এখনো কিন্তু আমাদের অনেক কিছু ঘোরা কিন্তু বাকি রয়েছে। চলো একটু তোমাদেরকে কাউন্টারে নিয়ে যাই। আমরা গদা ভবনে গেছিলাম খাবারের ব্যবস্থা করতে। তো দুপুরের এখানে যে মহাপ্রসাদ, যেটা ভোজন হিসাবে প্রত্যেকটা দর্শনার্থীদেরকে খাওয়ানো হয় নির্দিষ্ট মূল্যের বিনিময়ে, কিন্তু গদা ভবনে গিয়ে দেখছি ওখানে ভোজন করতে গেলে তার রেট প্রচুর। অন্যান্য যে জায়গাগুলো ভোজন করানো হয় তার রেট থেকে অনেক হাই এই গদা ভবনে। তাই সেই কারণে আমরা গদা ভবনে খেতে পারলাম না, কারণ গদা ভবনে খেতে গেলে লাগবে হচ্ছে 150 টাকা করে। তাই আমরা গদা ভবনের দিক থেকে ফিরে এলাম। আমরা যাচ্ছি হচ্ছে সামনে 1 নম্বর গেটের দিকে, যেখানে কিন্তু দুপুরের ভোজন করানো হয়। এবার সেখানে হয়তো 50 বা 60 টাকা মূল্যের বিনিময়ে করানো হয়, আমি এটা জানি। তো ওই খাবারটাই আমরা খেতে যাচ্ছি। কোন সংগ্রহটা তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু দুপুর 1টা হয়ে গেছে, খাওয়াটাও জরুরি, এখনই খাবারের সময়। তো দেখি এখন কি হয়, যদি কুপন যদি পাই, কপালে যদি আজকে ভাগ্যে থাকে, এখানকার মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করে যেতে পারবো এবং খেয়ে যেতে পারবো, সেটাই আমাদের কাছে অনেক বড় ভাগ্যের।
50 টাকার বিনিময়ে এই কুপন সংগ্রহ করলাম 1 নম্বর গেট লাগোয়া এই কাউন্টার থেকে। নম্বর গেটের থেকে চলে এলাম, যথারীতি ফাঁকে ছিল। তো আমরা কিন্তু কুপন পেয়ে গেছি, কুপন তো তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো আশা করি এবার আমাদের এই মায়াপুরে মহাপ্রসাদ হিসাবে কিন্তু সেটাকে গ্রহণ করতে পারবো, এই দুপুরের যে ভোজন যেটা করানো হয়। এখন আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। গেটের গোড়ায় হচ্ছে কাউন্টার, ওখান থেকে 50 টাকা নিল আমাদের এই কুপন সংগ্রহ করতে। আর 50 টাকা দিয়ে কিন্তু আমরা দুপুরের খাওয়াটা খেতে পারবো। এবার খাবার যে জায়গাটা সেটা কিন্তু অন্যদিকে, আমাদেরকে কিন্তু 1 নম্বর গেট থেকে একেবারে সোজা স্ট্রেট হেঁটে যেতে হবে। মানে বাইরের যে রাস্তা রয়েছে সেই বরাবর, আর একধারে রয়েছে দোকান, সেই দোকান বরাবর কিন্তু এই রাস্তাটা চলে গেছে যেখানে খাওয়ানো হয়। এখন ওখানে যাবো, দেখবো খাবারের লাইনের কি পরিস্থিতি। তার আগে ঝট করে একটা কাজ সেরে নিতে চাই, যেটা তোমাদেরকে আমি একটু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসেবে শেয়ার করবো। মায়াপুর ইস্কন মন্দির গ্রাউন্ড লাগোয়া এই বাস স্ট্যান্ড, এখানে কলকাতা সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি রুটের দূরপাল্লার বাস এসে দাঁড়ায়, তবে মায়াপুরে আসা লোকাল বাসগুলো বাইরে দাঁড়ায়। আর এই বাস স্ট্যান্ডে এসে আমরা যা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু কলকাতার বাসই দেখছি বেশি ছাড়ছে। যেটা দেখলাম সেটা হচ্ছে এসি ভলভো বাস সরকারি, যেটা কলকাতা ধর্মতলা থেকে সকালে ছেড়ে এসে বেলার দিকে ঢুকে যায় মায়াপুর ওই 10:30 থেকে 11টার মধ্যে। তো এখান থেকে কিন্তু কলকাতার বাসটাই বেশি পাবে, আর সেই সাথে জেলার বাসও পাবে, তবে তুলনামূলকভাবে কম। বাস স্ট্যান্ড লাগোয়া ইস্কন মন্দিরের ভেতর দিয়ে হেঁটে গেলেই দেখা যায় যে ভক্তদের জন্য তৈরি হচ্ছে দুপুরের লটকে লট ভোজন, যা সম্পূর্ণ নিরামিষ। আর দর্শনার্থীদের যে স্থানে দুপুরের ভোজন করানো হয় সেই স্থানেই চলে এসছি। আর গেলেই যে ডাইরেক্ট ঢুকতে পারবো, গিয়ে খাওয়া পেয়ে যাবো, একদমই তা নয়। যেহেতু ভেতরে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তাই সেই জন্য কিন্তু আমাদেরকে দাঁড়াতে হলো এই এরকম একটা লম্বা লাইন। এই লম্বা লাইনে এখন জানি না কতক্ষণ দাঁড়াতে হবে, হয়তো 20 মিনিটও দাঁড়াতে হতে পারে, অথবা আধ ঘন্টা হয়তো দাঁড়াতে হতে পারে। তো যদি লাইন ছাড়ে তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। আর ভেতরে ঢুকে কিন্তু আমরা আমাদের যথারীতি যে স্থান আমাদেরকে দেবে খাওয়ার জন্য, সেখানে কিন্তু বসে আমরা খুব তৃপ্তি সহকারে খেতে পারবো। সেটাই এবার ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করবো, যে এখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি কেমন বা কিরকম অ্যারেঞ্জমেন্ট। সেই প্রসাদ কক্ষ বা প্রসাদাম হল। আর সমস্ত দর্শনার্থীকে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিল না, ঝপাঝপ কিন্তু খাওয়ানোর জন্য প্রত্যেক দর্শনার্থী কিন্তু ভেতরে ঢোকাতে শুরু করে দিয়েছে। খাবারের প্রস্তুতি এখানকার সেবাটা করেই দিয়েছে। আমাদের পাতে মহাপ্রসাদ তারা দিয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে দিয়ে গেছে খিচুড়ি, দিয়ে গেছে আচার, দিয়ে গেছে ভাত, সাথে ডাল, আর হচ্ছে আমার স্পেশালি তরকারি। এটাই হচ্ছে আজকে দুপুরের এখানকার মেনু। আর এইটাকেই কিন্তু আজকে আমরা মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করবো। আর এখানে খাবারের টেস্ট কেমন সেটাও আমি তোমাদেরকে বলবো খাবারের ঠিক করে। আর জানি না কী কী আইটেম দেবে, হয়তো লাস্টে চাটনি পায়েস হয়তো এগুলো থাকতে পারে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা ভক্তকে কিন্তু খাবার তারা প্রদান করছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। মানে যে খাবার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া একদমই কিন্তু এসবের কোনো ব্যাপার নেই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু তাদের এখানে পরিচালনা চলছে। এটা খুব ভালো লাগলো এটা দেখে। এটা চট্টগ্রামে অনেক অনেক জায়গায় আমরা দেখতে পাই না, খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর 20 মিনিট মতো লাগলো আমাদের এই খাওয়া দাওয়া সম্পন্ন করতে। আর এখানকার খাওয়া দাওয়ার গুণগত মান সম্পর্কে যদি বলতে হয়, খুব ভালো খাওয়া দাওয়া, কোনো খারাপ কিছু নেই, দারুণ খাওয়া দাওয়া। 50 টাকার বিনিময়ে সম্পূর্ণ নিরামিষ এখানকার খাওয়া দাওয়া। কারণ যেহেতু এটা তীর্থক্ষেত্র, তাই প্রচুর মানুষ আসে এখানে তীর্থ করতে, তাই এখানে অবভিয়াসলি নিরামিষ খাওয়া দাওয়াই কিন্তু হবে। একটা কথা আছে, বড়দের কাছ থেকে ছোটবেলায় শুনতাম, যে নিরামিষ যেখানে তীর্থক্ষেত্রে বা যে কোনো জায়গায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হোক না কেন, সেই খাবার কোনোদিনও নষ্ট হয় না। বিশেষ করে ঠাকুরের ভোগ। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। এইবার আমাদের যে সাইট সিনটা এক্সপ্লোর করা বাকি আছে সেটা হলো ওই গোশালা। তো আমাদেরকে এখন এই মায়াপুর মন্দিরের ভেতর দিয়ে যেতে হবে হচ্ছে ওই 4 নম্বর গেটের দিকে। যে 4 নম্বর গেটের দিকে একটা রাস্তা সোজা এসে মিট করছে, ওই রাস্তাটা ধরে মিনিট 15-20 হয়তো হাঁটতে হবে। তো ঘুরে আসি, যাই তো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমিও নিজে কোনোদিনও দেখিনি সেই গোশালা। গোশালা তো আমরা যাচ্ছি। তো গোশালা যেতে যেতে তোমাদের সাথে দুটো কথা আমি বলে রাখি। তো অনেকেই জানো যে শ্রীধাম মায়াপুর বহু পরিচিত এবং বহু
প্রাচীন একটা তীর্থক্ষেত্র। এই তীর্থক্ষেত্রে কিভাবে আসতে হয় আশা করি সবাই জানে, ইভেন তোমরাও জানো। তাও আমি একটু তোমাদেরকে একটু পথ নির্দেশনা দিয়ে রাখি। সেটা হলো, তোমরা যদি ট্রেনে আসতে চাও, সে কলকাতার দিক থেকে হোক বা সে তোমরা বহরমপুরের দিক থেকে হোক, যদি কলকাতার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদা বা কলকাতা থেকে যে কোনো লালগোলাগামী ট্রেন ধরে তোমরা নামতে পারো বাহাদুরপুর। ওখান থেকে কিন্তু তোমরা বাসে করে চলে আসতে পারবে এই মায়াপুর ইস্কন মন্দির। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। আর ওই 12 নম্বর জাতীয় সড়ক ধরে কিন্তু তোমরা মায়াপুর পৌঁছে যেতে পারবে। আর ওখানে দাঁড়ালে কিন্তু প্রচুর মায়াপুরের বাস পাওয়া যায়। ইভেন যারা বহরমপুরের দিক থেকে আসবে তারাও অবশ্যই লালগোলা প্যাসেঞ্জারের মতো যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তারা কিন্তু ওই বাহাদুরপুর স্টেশনে নেমে ওখান থেকেও কিন্তু তোমরা অনায়াসে ওই 12 নম্বর জাতীয় সড়ক ধরে, যেভাবে আমি বললাম কৃষ্ণনগরের কলকাতার দিক থেকে যেভাবে আসছো সেইভাবে কিন্তু তোমরা এই মায়াপুর এসে পৌঁছাতে পারবে। আর সেই সাথে বলে রাখি, হাওড়া বা কাটোয়ার দিক থেকে যারা আসছো তারা নবদ্বীপ ধাম স্টেশন বা বিষ্ণুপ্রিয়া হল্টে নামবে। নেমে ওখান থেকে হেঁটে চলে আসলে পেয়ে যাবে নবদ্বীপের যে বোড়াল ঘাট। সেই বোড়াল ঘাট থেকে তোমরা ঘুটঘুটি করে খেয়া পার হয়ে কিন্তু পৌঁছে যাবে যে মায়াপুর জেটি ঘাট বা হুলোর ঘাট। আর ওখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে ওই টোটো বা বাসে করে এই মায়াপুর ইস্কন মন্দির। ওই দিক দিয়ে আমি শুনেছি আসলে নাকি খুব তাড়াতাড়ি হয়, ওটার নাকি শর্ট ডিস্টেন্স। এবার সেই সাথে অনেকে হয়তো জানে না যে বাহাদুরপুরে নেমেও আসা যায়, ওই দিক দিয়ে আসলে মানে দুটো ব্রেকে হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম যারা জানে না তারা করে কি, এই কলকাতার দিক থেকে যারা আসে তারা ওই শিয়ালদা থেকে কৃষ্ণনগরে যে কোনো ট্রেন ধরে নেমে পড়ে তারা কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে তারা অটো হোক বা টোটো হোক বা যে কোনো নবদ্বীপ ঘাটের বাস ধরুক, তারা সেই বাস ধরে চলে যায় হচ্ছে নবদ্বীপের যে স্বরূপগঞ্জ ঘাট আছে সেইখানে। সেখান থেকে আবার ঘুটঘুটি করে পার হয়ে যায় হচ্ছে সেই হুলোর ঘাট। ওই হুলোর ঘাট থেকে আবার টোটো বা বাস করে কিন্তু এসে পৌঁছায় হচ্ছে ওই মায়াপুর। যেহেতু সরাসরি রাস্তা নেই আর নদীর দুধারে কোনো ব্রিজ নেই, নইলে কৃষ্ণনগর থেকে মায়াপুর আসাটা কিন্তু অনেকটা টেস্ট রুট হয়ে যেত। আমরা যেহেতু NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক ধরে ধুবুলিয়া হয়ে ঘুরে আমরা ঢুকেছি, তাই ওই রাস্তাটা কিন্তু বেশি হয়। আর ইভেন সড়ক পথে যারা বাই রুটে কলকাতা বা বহরমপুর বা শিলিগুড়ির দিক থেকে আসতে চাও, আরামসে কলকাতা থেকে বারাসাত হয়ে সেখান থেকে NH-12 ধরে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে একদম অনায়াসে বাহাদুরপুরটা পেরিয়ে ওখান থেকে রেল লাইনটা টপকে মায়াপুর রোড ধরে নিলে সোজা পৌঁছে যাবে ইস্কন মন্দির। আর যেভাবে যারা শিলিগুড়ির দিক থেকে বা বহরমপুরের দিক থেকে আরামসে বাই রুটে ওই মায়াপুর মোড় পর্যন্ত এলে দিয়ে বাহাদুরপুরের আগে যে স্টপেজটা, সেই স্টপেজ থেকে তোমরা ডান দিকে ঘুরে মায়াপুর রোড ধরে পৌঁছাবে। মোট কথা কলকাতার দিক থেকে আসো আর সে বহরমপুর বা শিলিগুড়ির দিক থেকে আসো, NH-12 ধরে এসে তোমাদেরকে মিট করতে হবে হচ্ছে মায়াপুর মোড়ে। ওখান থেকে ওই মায়াপুর রোড ধরে কিন্তু তোমরা মিনিট 10-15 মধ্যে কিন্তু পৌঁছে যাবে হচ্ছে এই মায়াপুর ইস্কন মন্দির। খুব একটা অসুবিধা হবে না, নিজেদের অজান্তে ডিরেকশনে কিন্তু পৌঁছে যাবে ইস্কন মন্দির। তোমরা ইস্কন মন্দির তো গেট আপ বিভিন্ন রকম ছবিতে তো দেখেছো, কারণ নেট ছবি দেখলে তো তোমরা বুঝে যাবে হ্যাঁ মায়াপুর সামনে আমরা চলেই এসেছি। তো আসাটা কোনো ব্যাপার না, আরামসে আসতে পারো। ট্রেন আছে, গাড়ি আছে, বাস আছে, কোনো প্রবলেম নেই আসা। আর খুব ভালো একটা পজিশন, যে খুঁজে পাওয়া যাবে না যে দুর্গম পথ, একদমই না, সব জায়গায় কিন্তু গাড়ি ঢুকেছে। আর আমরা গোশালা যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এইখানে নতুন যে মায়াপুর ইস্কন মন্দিরটা হচ্ছে তার সমস্ত কারুকার্য বা যে প্লাস্টার অফ প্যারিস বা সিমেন্ট বা পাথরের যে আইটেমসগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত কাটাই, ইভেন সমস্ত তৈরি, ইভেন সমস্ত বাইন্ডিং কিন্তু এখানে হচ্ছে। কি ডিজাইনিং এ হবে তা সব কিন্তু এখানে করছে। দেখতে পাচ্ছি প্রচুর শ্রমিক বা লেবার রয়েছে যারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে এই সমস্ত জিনিস রীতিমতো তারা বানিয়ে চলেছে। আর অনেক বড় জায়গা নিয়ে তারা এসব বানাচ্ছে। আর এই হচ্ছে এই ইস্কন মন্দিরের ঠিক পেছনে আর গোশালার দিকে যাওয়ার যে রাস্তা। আর এই এত বড় একটা দেখতে পাচ্ছি জলা জমি রয়েছে, আর এর মধ্যে কিন্তু এরকম পদ্ম ফুলের চাষ হচ্ছে বোঝা যাচ্ছে, মানে শালুক রয়েছে, পদ্ম রয়েছে, জায়গাটা এমনি বেশ ভালো। আর গোশালা যেতে হবে এই সোজা গিয়ে ডান দিকে হচ্ছে মায়াপুরের সেই গোশালা, যেখানে সমস্ত গরু কিন্তু রাখা হয় এবং তাদের যত্ন আত্মি লালন পালন সবকিছু করা হয়। কত গরু, ভগবতী ভগবান হিসাবে পুজো করা হয় গরুকে, আমরা সবাই হয়তো জানি। কত গরু এই গোশালার ভিতরে। যেহেতু জায়গাটা গরু থাকে তাই গোবরের গন্ধটা বেশি হবে, তাই খুব স্বাভাবিক। মানে গরু বাছুরও আছে, ওইখানে দেখতে পাচ্ছি একটা বাছুর রয়েছে, ওই যে
প্রচুর গরু, আর এইদিকেও গরু ভর্তি। একটা ডেঞ্জারাস গরু দেখতে পাচ্ছি, শিংটা কত লম্বা, আবার সেই সাথে পেঁচানো, দেখলেই ভয় লাগছে। আমরা তো গোশালায় ঢুকেই পড়েছি, তো তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু প্রচুর গরু লালন পালন করা হয়, ভালোই এদের যত্নআত্তি করা হয়। এদের যত্নআত্তি কিন্তু কোনো খামতি নেই। ইসকন কমিটির তরফ থেকে কিন্তু মানে গরুগুলো কিন্তু যথেষ্ট যত্নআত্তি দেখছি রয়েছে। নিয়মিত তাদেরকে টাইম টু টাইম খাবার দেওয়া হচ্ছে। তাদের এখানে কিন্তু কোনো খামতি রাখে না। যেহেতু গৃহপালিত পশু হিসাবে গরু তো পোষা হচ্ছে, এখানে যে শুধু গরুকে লালন পালন করা হয় তা না, তাদেরকে কিন্তু নানা রকম কাজেও লাগানো হচ্ছে। যেমন এইখানে এই গরুগুলো থেকে কিন্তু দুধ সংগ্রহ তারা করছে, আর দুধ থেকে নানা রকম তৈলাক্ত দ্রব্য যেমন ঘি, মাখন, এই সমস্ত কিছু এরা ইসকনের যে কালচারে যারা যেভাবে বানিয়ে থাকে, তারা সেই সমস্ত তৈলাক্ত যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বানিয়ে তাদের এই যে পেরিফেরি যে স্টলগুলো রয়েছে সেই স্টলে কিন্তু বিক্রি বাট্টা করা হচ্ছে। আর দুধ কিছুটা বাইরেও বিক্রি করা হচ্ছে, আর সেই সাথে কিন্তু তাদের নিজেদের যাবতীয় খাদ্যদ্রব্য হিসেবেও কিন্তু এখানে যা যা দরকার সেটাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে। আর সেই সাথে তো আমরা গোশালা থেকে বেরিয়ে এসেছি, আর ওইখানে তো একটু ভিডিওগ্রাফি করার প্রবলেম হয়ে যাচ্ছে। তো বলছে যে ব্লগারদের ওখানে ভিডিও করা একদমই অ্যালাউ নয়, তাই বাইরে এসে কিন্তু তোমাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করে রাখলাম। আর আমাদের গোশালা ঘোরা কমপ্লিট। এইবার আমরা আবার সেই পুরনো যে এন্ট্রান্স, সেই মায়াপুরের যে মন্দিরের মূল প্রবেশদ্বার, সেইখানে আমাদেরকে যেতে হবে। আর বাইরে থেকে মানে একদম ইসকন মন্দিরের যে মেন পোর্শন, এখান থেকে একেবারে অনেকটা দূরেই, মানে যেদিক থেকে গোশালা যায় ওই রাস্তা দিয়ে আসলে মায়াপুর মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর সেই সাথে পড়েছে রোদ, মাথার ওপরে যে মুকুটগুলো রয়েছে এগুলো সব যেহেতু গোল্ডেন ওপর করা রয়েছে, তাই সূর্যের আলোটা পড়ছে, আর কিন্তু সেই সাথে একটা চকচকে যে ভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা গোশালা থেকে ঘুরে মায়াপুরের যে কার পার্কিং লট জায়গাটা রয়েছে, এখানে এসে একটা সেবায়েতকে জিজ্ঞাসা করলাম যে এখানে গোশালার পর আর কিছু ঘুরে দেখার মতো আছে কিনা। তবে উনি যেগুলো বললেন সেগুলো হচ্ছে সব ওই টাকা দিয়ে ভেতরে দর্শন করতে হবে। তা আমার মনে হয় না এরকম প্রত্যেকটা জায়গায় টাকা দিয়ে ভেতরে দর্শন করার মতো কিছু আছে, আর কোনো মানেও হয় না এরকম। দর্শন করব যখন একটা তীর্থস্থানে এসেছি, নিষ্ঠা করে দর্শন করব, এরকম টাকা পয়সা দিয়ে দর্শন জাস্ট এগুলোর কোনো মানে হয় না। তাই ওই জন্য ঠিক করলাম আর কিছু ঘুরবো না, আমরা গোশালা পর্যন্তই কিন্তু আমাদের ঘোরা শেষ করলাম। আর যার জন্য কিন্তু আমরা এখন ফিরে যাচ্ছি কার পার্কিং লটের দিকে, যেখান থেকে কিন্তু আমরা আমাদের বাইকটাকে নিয়ে পার্কিংয়ের যে টাকা সেটা দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবো। তারপর তোমাদেরকে ওই আশপাশে যে হোটেলগুলো কিরকম রেটে রয়েছে বা কিরকম টাইপ হোটেলগুলো রয়েছে সেগুলো আমি দেখাবো। দেখি ওখান থেকে কিন্তু আমরা ফিরে যাব আমাদের গন্তব্য কৃষ্ণনগরে। আর বাইক রাইডিংয়ের ভিডিও কিভাবে তোমাদেরকে দেখাবো আমি জানি না, তবে চেষ্টা করছি বাইক রাইডিংয়ের ভিডিও যত শীঘ্রই সম্ভব তোমাদের সাথে যাতে শেয়ার করা যায়। ये मेरा बाइक अभी ले चलते हैं। বাবা সিঁদুরে এখানে ভরে গেছে। তো বাইক স্টার্ট দিয়ে দিলাম, এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর আমরা এখানেও দেখতে পাচ্ছি রয়েছে হোটেল, এগুলো 5 স্টার লেভেলের হোটেল। হোটেলের গেট আপ দেখে বোঝা যাচ্ছে 5 স্টার অথবা 3 স্টার। এই যেমন লেখা এখানে রয়েছে জগন্নাথ প্যালেস, এখানে লেখা রয়েছে এই হোটেলের নাম লক্ষ্মী রেশমা নিবাস। আর এইদিকেও রয়েছে সব হোটেল। এগুলো হচ্ছে মায়াপুর ইসকন মন্দির, ইসকন মন্দির থেকে কিছুটা বামনপুকুরের দিকে আসলে কিন্তু পড়বে হচ্ছে হোটেলগুলো। অনেক হোটেল রয়েছে, চারিপাশে সব হোটেল, দূরে সব রয়েছে হোটেল, এরকম অনেক হোটেল রয়েছে, মানে ঘুরে দেখে শেষ করা যাবে না। আর এই হোটেলের নাম্বারটা আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো, তো এর একটা আমি স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করছি। পার্কিংয়ের টাকা দিয়ে তো আমরা আমাদের এই যে গাড়ি নিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি। তো 30 টাকা নিল পার্কিং, 4 চাকার ক্ষেত্রে 150 টাকা লাগবে পার্কিং করতে। আর সেই সাথে তোমাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই যে মায়াপুরের বাইরে থাকার জায়গা কোথায় কোথায় রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছি ইসকন মন্দির, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এই যে সব হোটেল। এই দিকে একটা হোটেল, ওই দূরে সব হোটেল, বিভিন্ন রকম কিন্তু বাজেটের হোটেল পেয়ে। এই হোটেলটার পাশে দেখতে পাচ্ছি আরেকটা হলুদ রঙেরও ওই হোটেল রয়েছে, ওই দেখো সব দূরে লাইন দিয়ে সব হোটেল। খাওয়ার হোটেলও রয়েছে, থাকার হোটেলও রয়েছে। তো রাত্রিবাস করতে এখানে খুব একটা অসুবিধা হবে না। রিসর্টও রয়েছে, রিসর্টগুলো মায়াপুর মন্দির থেকে একটু দূরে, ওই বামনপুকুর বলে যে জায়গাটা আছে ওই দিকে। আর এই দিকের যে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এটা চলে যাচ্ছে হুলোরঘাট। যারা হাওড়া লাইনের দিক থেকে মায়াপুর আসতে তারা কিন্তু ওই দিক থেকে গঙ্গা পার হয়ে হুলোরঘাট হয়ে এই মায়াপুর মন্দিরে কিন্তু আসতে পারে। ইভেন প্রচুর
তো মানুষ আসে ওই দিক দিয়ে, মানে ওই দিকে গেলেই তো গঙ্গাটা পড়ে, আর সেই সাথে হচ্ছে জলঙ্গি নদীর মিলনস্থল। আমার যদি হাতে একটু সময় থাকতো চাইলে আমি তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাতে পারতাম, কিন্তু সেটা তো এখন আর সম্ভব না, কারণ প্রচুর ক্লান্ত, আর পাচ্ছি না, কারণ যেহেতু প্রচুর রোদ, সেই সাথে গরমও পড়েছে চরম। তো এই হোটেলগুলো দেখিয়ে রাখলাম, আর সেই সাথে তো আর কিছু ঘুরে দেখানোর নেই। তাই আজকের এই মায়াপুরের ভিডিও, অর্থাৎ একদিনের মতো মায়াপুর ঘুরে দেখার এই ভিডিও আজকে এখানের মতোই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই একদিনের মতো মায়াপুর ঘুরে দেখা? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে তোমরা জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, যাতে তারা ভিডিও থেকে কিছু ইনফরমেশন পায়। আর যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু তোমরা ক্লিক করে রাখবে, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিওর যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিও এখানের মধ্যে সমাপ্ত করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, তবে সেই দেখা একেবারেই দেরি নয়, খুব চটজলদি আমি সহায়ক তোমাদের মতো সমস্ত দর্শক বন্ধুদের কাছে সঙ্গে ফিরছি নতুন কোনো জার্নি ব্লগ বা নতুন কোনো ট্যুর ব্লগ বা এরকম কোনো তীর্থ ভ্রমণ ব্লগ নিয়ে। তো ভিডিও এখানের মধ্যে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলবিদা ফ্রম মায়াপুর ইস্কন মন্দির।